আবারও স্বাগত রাজকাহনে। শুরুতেই সংবাদ শিরোনাম। ধর্মীয় জঙ্গিবাদ সৃষ্টিকারীদের জায়গা হবে নরকে, জঙ্গিবাদ থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার শিকার লোকজনের মাঝে এখনো আতঙ্ক কাটেনি, সহায়তার আশ্বাস আওয়ামী লীগের, দোষীদের শাস্তির দাবি বিএনপির। বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে, প্রধান বিচারপতির এমন মন্তব্য স্ববিরোধী দাবি আইনমন্ত্রীর। নগরায়ন আর দখলদারদের দৌরাত্মে প্রায় মাঠ শূন্য ঢাকা, শিশুদের বেড়ে ওঠায় মাঠের ওপর গুরুত্ব দিলেন ক্রীড়াবিদেরা। শৈশবে আমাদের পড়ানো হয়েছিল ওশির চেয়ে মশি বড়, অর্থাৎ কলমের শক্তি নাকি তরবারির চেয়ে বেশি। কিন্তু 2013 সাল থেকে আমরা এই বাংলাদেশে দেখি শুধু লেখালেখির কারণে তরবারির এক কোপে প্রাণ দেন ব্লগার, বিজ্ঞান লেখক এবং তাদের প্রকাশক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে আনতে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জারি রাখতে ইন্টারনেটের প্রসারের শুরু থেকে বাংলা ব্লগ লিখছিলেন। ব্লগ, যার অর্থ সাদা বাংলায় করা যেতে পারে ইন্টারনেটে ব্যক্তিগত ইচ্ছার লেখালেখি, এমন কয়েকজন 2013 সালের ফেব্রুয়ারিতে শাহবাগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে দাঁড়িয়ে পড়ে আরও লাখো সাধারণ মানুষকে একই দাবিতে এক কাতারে দাঁড় করিয়ে ফেললে জন্ম হয় গণজাগরণ মঞ্চের। বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া তখন শাহবাগ আন্দোলনকারীদের নাস্তিক ও নষ্ট আখ্যা দিয়ে বলেন, এই মঞ্চফঞ্চ বন্ধ না করলে জনগণ ঢাকায় অবস্থান নিয়ে সরকারের বিদায় নিশ্চিত করবে। এরপর প্রথম দফায় এপ্রিলে এবং তারপর মে মাসে হেফাজতে ইসলামের ব্যানারে হাজার হাজার মাদ্রাসা ছাত্রকে ঢাকার রাজপথে নামিয়ে আনা হলো নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে। পুলিশি অভিযানে সে দফায় এরশাদের জাতীয় পার্টি এবং খালেদা জিয়ার বিএনপির সরাসরি সমর্থন সত্ত্বেও এদের ঘরে ফেরানো গেল। সরকার নামিয়ে দেওয়ার স্বপ্ন পূরণ হলো না সত্যি, কিন্তু নাস্তিক এবং ব্লগার শব্দ দুটোকে সমার্থক করে দেওয়ার চেষ্টা নিশ্চিতভাবেই সুসম্পন্ন হলো। সরকারকেও বলতে হলো মুক্তচিন্তার নামে ধর্ম অবমাননা সহ্য করা হবে না। কাজেই কোনো প্রমাণ না মিললেও এমন একটা ধারণার সমাজে জন্ম দেওয়া গেল যে ঢাকা এবং ঢাকার বাইরে ঘরে ঢুকে অথবা জনাকীর্ণ মেলা প্রাঙ্গণে কিংবা নিরিবিলি পথের ধারে প্রকাশ্য দিবালোকে হত্যার শিকার ব্লগার, লেখক, প্রকাশকেরা সবাই নিশ্চয়ই ধর্মকে অবমাননা করেছিলেন। এসব মৃত্যুর অপরাধ সমাজে গ্রহণযোগ্যতা পেতে থাকলো। ওশির বদলা শাব্দিক অর্থেই হয়ে দাঁড়ালো মশি, মশির বদলা শাব্দিক অর্থেই হয়ে দাঁড়ালো ওশি। গতকাল ছিল প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রথম বার্ষিকী। 2015 সালের ফেব্রুয়ারিতে বইমেলা প্রাঙ্গণে হত বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশের দায়ে গত বছরের 31 অক্টোবর দুই প্রকাশককে কুপিয়ে মারতে চেয়েছিল তরবারিতে শক্তিমান পক্ষ। গুরুতর আহত হয়েও বেঁচে যান শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নরওয়ে থেকে স্কাইপে। রাজকাহন স্টুডিওতে এসেছেন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক ও মারুফ রসুল, এবং লেখালেখির কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এমন আরও দুজন যুক্ত হয়েছেন স্কাইপে। সুইজারল্যান্ড থেকে ব্লগার ও সাংবাদিক অমি রহমান পিয়াল এবং সুইডেন থেকে সাংবাদিক তাসনিম খলিল। স্বাগত আপনাদের পাঁচজনকেই। আরিফ জেপ্তিক, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আপনি যদি একটু মনে করিয়ে দেন, মানে কখন কিভাবে, মানে আমার সূচনা বক্তব্যটাও যথেষ্ট লম্বা হলো কিন্তু তারপরেও আসলে ব্যাখ্যা করা গেল কিনা যে মানে ব্লগার কি বুঝতে না বুঝতেই ব্লগাররা নাস্তিক হয়ে গেল। আপনি যদি শুরু করেন যে ব্লগাররা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন বাংলাদেশে, যে কারণে তাদের মারতে হচ্ছে। ব্লগাররা গুরুত্বপূর্ণ হয়ে গেল, আপনি ভূমিকাতেই বলেছেন, গণজাগরণ মঞ্চের জন্য 2013 সালে যখন ক্ষমতার যে পালাবদল হয়, আমাদের যে শাসক গোষ্ঠীগুলোর মধ্যে যে গেম চলে, এর বাইরে সাধারণ মানুষ যে দাঁড়াতে পারে, সাধারণ মানুষ যে বড় আকারে দাঁড়াতে পারে, নিজেদের একটা ব্যানার নিয়ে নিজেদের মতো জেগে উঠতে পারে, এটা প্রমাণ করলো 2013 সালের গণজাগরণ মঞ্চ। কোনো ধরনের সাংগঠনিক অবকাঠামো ছাড়া শুধুমাত্র ফেসবুক এবং ব্লগের মাধ্যমে লোকজনকে ডেকে একটা বড় ইস্যুতে যাতে রাস্তায় নামিয়ে ফেলা যায়। স্বাভাবিকভাবে যারা ক্ষমতা নিয়ে খেলেন তারা প্রত্যেকেই ভীত হলেন, তারা প্রত্যেকেই জিনিসটাকে তাদের মতো করে ডিল করতে শুরু করলেন। কারণ সাধারণ মানুষের শক্তি জাগিয়ে তোলা বা সাধারণ মানুষ যে শক্তিমান এটা বুঝতে না দেওয়াটাই হচ্ছে রাজনীতির একটা খুব স্বাভাবিক পাওয়ার কৌশল। এই জায়গাটাতেই ব্লগাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, এবং যেহেতু শব্দটি সম্পূর্ণ একটা নতুন ছিল, সাধারণ মানুষরা আন্দোলিত হচ্ছিলেন, সাধারণ মানুষরা ভাবাবেগে আপ্লুত হচ্ছিলেন, সুতরাং ব্লগার শব্দটিকেই হত্যা করা, আসলে এখানে ব্লগার হত্যা করা না, ব্লগার শব্দটিকে হত্যা করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই গুরুত্বপূর্ণ জায়গায় যেটা হলো শাহবাগ গণজাগরণ মঞ্চের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হলো বিএনপি জামাতের জোটটা। বিএনপি জামাত এবং তাদের যে রাজাকার চক্ররা যখন ক্ষতিগ্রস্ত হলো, তারা তিনভাবে চেষ্টা করেছে, এটা খুব স্বাভাবিক।
একটা গণ আন্দোলন বা একটা ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে হলে উপমহাদেশে তিনভাবে চেষ্টা করা হয়। একটা হচ্ছে আর্থিক দুর্নীতি, একটা হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল, এবং এটা হচ্ছে ধর্মীয় ইস্যু। আর্থিক দুর্নীতি কিছু করা গেল না, কারণ আমরা ওইখানে বারবার মাইক্রোফোনে বলছিলাম যে আপনারা যার যা সাধ্য আছে আমাদেরকে খাবার টাবার দিবেন, নগদ টাকা পয়সা আমরা নিব না। মিডিয়ার সামনে এটা হচ্ছিল। অন্য ধরনের কোনো স্ক্যান্ডাল এখানে বলা যাচ্ছিল না। অনেকগুলো টিভি ক্যামেরা ছিল, লক্ষ লক্ষ লোক ছিলেন, তাই এটাকে ধর্মের জায়গাটা নিয়ে আসা হলো। এবং বিএনপি জামাতের চক্র, যে আমার দেশ পত্রিকাটা, তাদের যে মাস্টার মাইন্ড এখন জেলে আছে, যে সম্পাদক মাহমুদুর রহমান, তার এবং জামাতি ফান্ডের তাদের যে বুদ্ধিবৃত্তিক থিঙ্ক ট্যাঙ্ক, তারাই তখন চেষ্টা করলো যে কোন জায়গাটা আঘাত করলে সুবিধা হয়, ধর্মকে ইস্যু করে আঘাত করলে সুবিধা হয়, এবং তারা সেই গেমটা খেললো। অমির রহমান পিয়াল, আপনার কাছে যেতে চাই। আপনি এখন সুইজারল্যান্ডে, মানে আপনাকে একটা দীর্ঘ সময় ধরে বাংলা ব্লগে লোকে চিনেছে যে আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একরকমের বলা যায় শব্দটি যে ঘাঁটাঘাঁটি করেছেন। তো সেই মানে সরকারকে, এবং আরিফ জেপ্তিক বলছেন যে আপনাদের উদ্যোগে যখন গণজাগরণ মঞ্চ হয়ে গেল তখন বিএনপি জামাত জোট সরকার ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু আপনাকে আওয়ামী লীগ সরকারের আমলে এখন সুইজারল্যান্ড চলে যেতে হলো কেন লেখালেখির কারণে? এই বক্তব্যটা একটু ভুলভাবে আসলে উপস্থাপিত হলো। আমি মনে করি আওয়ামী লীগের আমল বিএনপির আমল বলে কথা না। ব্যাপারটা হচ্ছে যে আমার পক্ষটা, আমি যেহেতু যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একটা বলিষ্ঠ পক্ষ অবস্থান নেওয়ার চেষ্টা করে গেছি সবসময় আমার লেখালেখি শুরু থেকেই, তার ফলে যেটা হলো যে এক পর্যায়ে এসে আমাকে ওই ধর্ম বিরোধী বা ধর্ম অবমাননায় কিন্তু আরোপ দেওয়ার চেষ্টা করে খুব একটা সুবিধা করা যাচ্ছিল না, কারণ আমি ধর্ম নিয়ে লিখতাম না। আমার যাবতীয় লেখালেখি কিন্তু ৭১ এবং যুদ্ধাপরাধ নিয়ে। তারপরেও যখন আমার বিরুদ্ধে একদম গণজাগরণ মঞ্চের শুরুতেই আরিফ জেপ্তিক এবং আরো কয়েকজন সহ সবাকি, আসিফ মহিউদ্দিন, বিভিন্ন ব্লগার সহ ৫ জনের ভিতরে আমাকে রাখা হলো, কারণ বলা হলো যে আমিও নাস্তিক ব্লগার, মুরতাদ ব্লগার, এই টাইপের কথাবার্তা। তো আমি জামাত ইসলামের বিরুদ্ধে লেখালেখির কারণে আসলে এদের চক্ষুশূল হয়ে গেলাম। তো সেটার প্রেক্ষাপটে আপনি যখন বললেন যে আওয়ামী লীগ সরকারের আমলে কেন আমাকে যেতে হলো, আওয়ামী লীগ সরকার তো আমাকে গাড়ি বাড়ি দিয়ে পুষছিল না, আমার দায়টা আমাকে নিতে হয়েছে। বাংলাদেশের যেটা সমস্যা, মুখ প্রকাশের স্বাধীনতাটা সবটুকু নয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া যেটা বা পরবর্তী প্রতিক্রিয়াটাই আসল। আমি একটা মত প্রকাশ করলাম, এরপর সেই মতটা ধরে রাখার জন্য আমি কতটুকু সবল। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে বেশিরভাগের ক্ষেত্রেই এই আমাদের বাধ্য করা হয়েছে যাতে সামাজিকভাবে আমরা বিপন্ন হয়ে পড়ি। আমার যেটা হচ্ছিল যে একদম, আমি আবার আসবো আমির রহমান পিয়াল আপনার কাছে। আহমেদুর রশিদ টুটুল, মানে এমনকি সবাই তো ব্লগার না, মানে একসময় আমরা যারাই কোপের শিকার হচ্ছেন, যারাই আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, সবাইকে একরকমের ভাবা শুরু হলো, সবাই ধর্মের বিরুদ্ধে লিখছেন এবং সবাই ব্লগে লিখছেন। আহমেদুর রশিদ টুটুল, আপনি তো এই মাত্র ১ বছর আগে, আমি দুঃখিত আপনাকে এই ট্রমা মনে করিয়ে দেওয়ার জন্য, কিন্তু ১ বছর আগে আপনাকে যে হত্যা করতে আপনার প্রকাশনা দপ্তরের অফিসের প্রকাশনা দপ্তরে চলে আসা হলো, আপনি তো ব্লগে লিখতেন না, আপনি বই প্রকাশ করতেন, অন্যের মত আপনি বই ছাপতেন। ধন্যবাদ নবনীতা। আমি পিয়াল বা আরিফের মতো দেখতাম না, তবে আমি মাঝে মধ্যে দেখতাম, ব্লগের সাথে ছিলাম, এটা সত্য। তবে আমাকে যখন হুমকি দেওয়া হয়েছিল তখন সেখানে বলাই হয়েছিল যে আমি ব্লগ কেন্দ্রিক নাস্তিকদের লেখা পোষক, তাদের বই প্রকাশ করি এবং সেগুলো আমি চেষ্টা করি। তো এইটাই ছিল আমার অপরাধ, এই জন্য আমাকে পাওয়া যাবে সেখানে এবং আমার অফিস দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য তারা। আমি আহমেদুর রশিদ টুটুল আপনার কাছে আসবো আবার, যখন আরেকটু পরিষ্কারভাবে আমরা শুনতে পাবো আপনাকে। মারুফ রসুল, এখানে তো একটা রাজনীতির, মানে আমি অমির রহমান পিয়ালকেও যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম, যে একটা রাজনীতিরও তো ব্যাপার রয়ে গেছে আসলে, যে মানে মত প্রকাশ, মানে এখানে তো আসলে
একটা বড় প্রতিরোধ গড়ে উঠেছিল, যে কারণ অনেকটা সময় ধরে ব্লগাররা আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস ঘাটায় সময় দিচ্ছিলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বের করে আনার সময় দিচ্ছিলেন। এবং ব্লগের লড়াইটা সম্পর্কে যদি একটু বলেন, যে একটা দীর্ঘ সময় বাংলা ব্লগে দুটো পক্ষ লড়াই করতে, এবং মূল লড়াইয়ের বিষয় ছিল মুক্তিযুদ্ধ, ধর্ম নয়। আসলে একটি বিষয় একটু পরিষ্কার করা প্রয়োজন, সেটি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস দেখলেই কিন্তু বোঝা যায় যতবারই মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, এমনকি মুক্তিযুদ্ধের সূচনা লগ্নেও সব সময় কিন্তু যারা পাকিস্তানপন্থী ছিল তারা কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে এই ধর্মের বিষয়টি নিয়ে বারবার কথা বলেছে। আপনি যদি 1971 সালের সংগ্রাম পত্রিকার কাটিংগুলো দেখেন, আপনি দেখবেন যে মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে যে কথাগুলো বলা হয়েছে, তাদেরকে ধর্মীয় অবমাননার কথা বলা হচ্ছে, নাস্তিক বলা হচ্ছে। দ্বিতীয়ত যখন হচ্ছে 1972 সালের পরবর্তীতে যখন শহীদ পরিবার যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে রাস্তায় নামে, তখনও একটি পক্ষ, যদিও তারা খুব সংখ্যায় তারা খুব কম ছিল, তারাও এই বক্তব্য দেয়। জাহানারা ইমাম যখন আন্দোলন করেন, তখনও জাহানারা ইমামের আন্দোলনকে বিতর্কিত করবার জন্য এই ধর্মের অবমাননার বিষয়টি জামাত শিবির পক্ষ সামনে আনে। এবং সর্বশেষ 2013 সালে শাহবাগ গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে একটি বিষয় বলা প্রয়োজন, সেটি হচ্ছে বাংলা ব্লগে 2005 সাল থেকে সামোয়ারিন ব্লগের মাধ্যমে যখন বাংলা ব্লগের যাত্রা শুরু হয়, এই সময়টা থেকে কিন্তু ব্লগেই আর সত্যিকার অর্থে দুটি পক্ষ তৈরি হয়। একটি পক্ষ হচ্ছে যেমন পিয়াল ভাই, আরিফ জেপ্তিক ভাই যারা আছেন, তাদের আমরা কিন্তু আসলে মানে লিখতে হবে এটা শিখেছি হচ্ছে পিয়াল ভাই, আরিফ জেপ্তিক ভাইয়ের লেখা দেখে। এবং পিয়াল ভাইদের লেখার মূল বক্তব্যটাই ছিল এই জায়গায় যে মুক্তিযুদ্ধের ইতিহাস আসলে শুরু করেছিল জামাত শিবির। জামাত শিবিরের তারা খুব জানতো তারা যে এই অনলাইনটা যেহেতু একটু এলিয়েনেটেড মাধ্যম ছিল সেই সময়টায়, অধিক মানুষের কাছে পৌঁছাতো না, এখানে বিভ্রান্তিকর বিষয়টি ছড়িয়ে দেওয়া খুব সহজ ছিল। এবং তখনই ব্লগে যখন তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য, ইতিহাস বিকৃত করে যখন তারা ছড়াতে শুরু করলো, তখন পিয়াল ভাই, আরিফ ভাই, জালাল ভাই, মাহবুবুর রহমান জালাল ভাই, তাদের লেখা বা কুলোদ্বারায়, আমি এই মুহূর্তে তার কথা মনে করতে পারছি, তাদের লেখার মধ্য দিয়ে কিন্তু এই বিভ্রান্তিগুলো বিভিন্ন ডকুমেন্টসের মধ্য দিয়ে, হয়তো এই ডকুমেন্টসগুলো কোনো একটা লাইব্রেরিতে আছে, হয়তো সকলের পক্ষে সেই লাইব্রেরিতে গিয়ে বইটি তুলে আনা সম্ভব না, কিন্তু সেই বিষয়গুলো স্ক্যান করে তারা হচ্ছে ব্লগে লিখেছেন, সেই বিষয়গুলো আমরা জেনেছি। এবং পরবর্তীতে এমনও হয়েছে যে যেমন আমার এখনো মনে আছে যে যুদ্ধ শিশু নিয়ে অমি ভাইয়ের একটা, পিয়াল ভাইয়ের একটা লেখা ছিল, সেই লেখা থেকে পরবর্তীতে 17টা লেখা তৈরি হয়েছে যুদ্ধ শিশুদের উপরে, ওই একটি পিয়াল ভাইয়ের লেখার উপরে নির্ভর করে। শহীদ জননী জাহানারা এবং একের সঙ্গে অপরের তো সেই ব্লগের জগতে দেখা হচ্ছে না, কারণ ব্লগের একটা বিষয় হচ্ছে যে ব্লগের প্রত্যেকের একটি ছদ্মনাম থাকে। আমার মনে হয় পিয়াল ভাই এবং আরিফ ভাই ছাড়া ব্লগে আর কারো সম্ভবত কোনো আসল নাম ব্যবহৃত হতো না, আমরা সকলেই কিন্তু মানে ছদ্মনামে লিখতাম ব্লগে। এবং একটা তর্কের সুযোগ ছিল। এবং সবচেয়ে ইয়েটা ছিল যে আমি কিন্তু দেখতে পাচ্ছি না তাকে, আমি যার সঙ্গে তর্কটা করছি তাকে আমি দেখতে পাচ্ছি না। তো এই বিষয়টি পরবর্তীতে অবশ্য ব্লগের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছে, বিভিন্ন গেট টুগেদার হয়েছে, তাতে অবশ্য আমরা পারস্পরিকভাবে পরস্পরের সঙ্গে পরিচিত হতে পেরেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকটি যখন একটু জনপ্রিয় হলো, তখন ফেসবুকের মাধ্যমে আমাদের যোগাযোগগুলো হয়েছে, অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে। তো একটি বিষয় হচ্ছে যে যখন ব্লগার আরিফ ভাই একটি কথা বলছিলেন যে ব্লগাররা যখন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো শাহবাগ গণজাগরণ মঞ্চের কারণে, তখন কিন্তু সেই পূর্ব পরিকল্পিত জামাত শিবিরের সেই আগের চক্র, এটা জামাত শিবির নতুন কোনো কাজ করে নাই। মানে হয়তো সংগ্রাম পত্রিকার জায়গায় আমার দেশ পত্রিকা এসছে, হয়তো মাওলানা মান্নানের জায়গায় মাহমুদুর রহমান এসছে, কিন্তু এটা নতুন কোনো পদ্ধতি না। এই পদ্ধতিটা তারা সবসময় প্রয়োগ করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিভ্রান্ত করবার জন্য। এবং এই পক্ষের শক্তিটি যেহেতু 13 সালের 5ই ফেব্রুয়ারিতে যখন ব্লগাররা শাহবাগে জড়ো হয় এবং সেই সঙ্গে সাংস্কৃতিক কর্মীরা এবং বিভিন্ন ছাত্র সংগঠন যখন একসঙ্গে আন্দোলনটি শুরু করে, তখন কিন্তু এই মুখগুলি অচেনা মুখ ছিল, ব্লগার শব্দটি বাংলাদেশের মানুষের কাছে অচেনা ছিল। এবং আমি সেটিকে আসলে এক রকমের ট্যাগ করে দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাসনিম খলিল, আপনার কাছে যেতে চাই, আপনার কাছে জানতে চাই, আমি আপনার বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনায় আমি আপনার লেখাও দেখলাম যে এই বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যা, লেখক হত্যা, প্রকাশক হত্যা নিয়ে আপনি লিখেছেন। এর তো একটি, আপনি এর রাজনীতির দিক, এর কি বলবো যে এখন জঙ্গিবাদ নিয়ে অনেক কথা হচ্ছে, এর সঙ্গে তো সরাসরি এর একটি সম্পর্ক আছে। মানে এই মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতি ব্লগে যেটি ছড়িয়েছিল, এই শত্রুতার তো একটা বড় মানে আন্তর্জাতিক সূত্র আবিষ্কার করা যায়। আমি অডিওটা শুনতে আমার
মোটটা হচ্ছে, তো আমি আপনাদের পুরো আলোচনাটা শুনতে পারিনি। তো যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে বাংলাদেশে ব্লগের হত্যা হচ্ছে এটা অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক যে পটভূমি আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ, ধর্ম নিরপেক্ষতার আন্দোলন যেটা সেটা গুরুত্বপূর্ণ, আর অন্যদিকে ইসলামিস্টদের যে আন্দোলন সেটাও। কিন্তু এর সাথে আন্তর্জাতিক যে রাজনীতি, আন্তর্জাতিক যে ইসলামপন্থী যে দলগুলো আছে, আল কায়দা বা আনোয়ার আল আওলাকি, এদের যে রাজনীতি সেটাও গুরুত্বপূর্ণ। আমরা আপনাকে শুনতে পাচ্ছি তাসনিম খলিল। আরেকটু আমি আবার এটা পাচ্ছি। আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম, আপনি যদি বিস্তারিত করেন আপনার বক্তব্যটি। আমি অডিওটা শুনতে হচ্ছে। আমরা আবার আসব তাসনিম খলিল আপনার কাছে, নিশ্চয়ই আসব, কিন্তু আমি যদি অমির রহমান পিয়াল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনি যদি আমাকে একটু বলেন সেই সময়টায়, মানে যেই কথাটি মারুফ রসুলও তুলছিলেন, যে একটা সরাসরি বিতর্ক, তর্ক, এই জিনিসটি তো চলছিল, এবং ব্লগেও আমরা একটা দীর্ঘ সময় ধরে সবসময় যে খুব মানে ভদ্রতা সভ্যতার মধ্যে থেকে বিতর্ক হচ্ছিল তাও নয়, বাংলা ব্লগে বিতর্ক হচ্ছিল, তর্ক হচ্ছিল মুক্তিযুদ্ধ ইস্যুতে। সেটি ঠিক খুনোখুনির পর্যায়ে নিয়ে আসতে হলো কেন? এবং আপনারা কি আগে সেটি আঁচ করতে পারছিলেন যে একসময় আসলে লেখার বাইরে, ব্লগের বাইরে কোপ পড়বে ঘাড়ে? না, এটা সেরকম ইঙ্গিত কিন্তু ছিল। ইঙ্গিত ছিল বলতে আমাদের যে যুদ্ধাপরাধী কামরুজ্জামান আর ছেলে ওয়াবি একবার এক ব্লগ বিতর্কের পর স্পষ্ট ঘোষণা দিয়েছিল যে বেসবল ব্যাট দিয়ে হত্যা করার। কাদের? তাদের বিপক্ষে যারা। বাংলা ব্লগের সূচনা থেকে যে লড়াইটা চলছিল সেটা কিন্তু একটা স্পষ্ট বিভেদ। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ, যুদ্ধাপরাধীর পক্ষ বিপক্ষ। এবং এই ক্ষেত্রে যেটা স্পষ্ট ছিল সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের নীতিমালায় অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ধর্মনিরপেক্ষতাটাকে আমরা সামনে তুলে আনছিলাম। ধর্মটা আমাদের কাছে উজ্জ্বল ছিল, কারো ধর্মীয় পরিচয়টা আসল ছিল না। মুক্তিযুদ্ধের বাকি চেতনাগুলোকে আমরা উন্মেষ ঘটানোর জন্য লড়ছিলাম। কিন্তু এই যে এক্সিসটা, এটার বিরুদ্ধে তারা কেউ জামাত বলেন, তারা কেউ বিএনপি বলেন বা হেফাজত, যে নামই নেই, তাদের কিন্তু ধর্ম ছাড়া অন্য কোনো অবলম্বন নাই। এই লড়াইয়ে তারা আদর্শিকভাবে আমাদের কাছে পরাজিত, যুক্তির কাছে সবকিছুতে পরাজিত। তো তাদের তখন একটাই অবলম্বন যে এটাকে হিংস্রতার দিকে নিয়ে যাওয়া, কারণ লজিকে তারা কিন্তু পাচ্ছিল না। তারা যেই মিথ্যে দাবিগুলো সবসময় উঠাচ্ছিল বিতর্কিত করতে, সেগুলো আমরা তথ্য প্রমাণ সহকারে একদম স্পষ্ট তুলে দিচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে খাতে খাতে পরাজিত হতে হতে তারা আসলে একটা পর্যায়ে এসে এই ইয়েটাই নিল যে বাংলাদেশের মনে হয় সবচেয়ে মানে সুবিধাজনক ব্যাপারটা হচ্ছে ধর্মের একটা ধুয়ো তুলে মানুষকে নাস্তিক, মোরতাদ যে কোনো কিছু ইয়ে করে একটা যদি আঘাত করা যায়, কণ্ঠ মানে মাথাগুলো কেটে ফেলা যায়, তাহলে এই দিক থেকে তারা কি খানিকটা নিরাপদ থাকবে। গণজাগরণ মঞ্চটা ছিল তাদের জন্য একটা স্পষ্ট আঘাত, এবং এটার পরবর্তী প্রতিক্রিয়াটা তারা খানিকটা আঁচ করতে পেরেছিল বলেই তারা কিন্তু আর দেরি করেনি, একদম ওই সেই ফেব্রুয়ারি থেকে শুরু করে দিয়েছে। যেমন রাজীবকে হত্যার মাধ্যমে এই শুরু, এবং তার ধারাবাহিকতায় ব্যাপারটা চলতে থাকে। আমরা একটা বিরতির পর এসে আমি জানতে চাইবো আরিফ জেপ্তিক আপনার কাছে, যে মানে ব্লগের শত্রুতাটিকে যারা ব্লগে মসি ব্যবহার করছিলেন, হ্যাঁ, মানে তাদেরই কি একটি গ্রুপ ওসি ব্যবহার করলো কিনা, মানে ওসি আর মসির মানে তারা ওই মিলনটা কি করে ঘটালেন, আপনাদের কি সমীকরণ, সেটা জানতে চাইবো একটা বিরতির পর। দর্শক থাকুন।
ফিরে এলাম রাজকাহনে। সুইডেন থেকে সংযুক্ত হয়েছেন সাংবাদিক তাসনিম খলিল। তাসনিম খলিল, আপনার কাছে যেতে চাই যে মানে বাংলা ব্লগের এই লড়াইটা, যে লড়াইটিকে আরিফ জেপ্তিক, মারুফ রসুল, অমি রহমান পিয়াল তারা খুব সাধারণভাবে বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষ আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির তর্ক বিতর্ক, লড়াই, কখনো কখনো বেশ মানে সভ্যতার সীমা পার হয়ে যাওয়া তর্কও ছিল, কিন্তু সেটিকে যে মানে সেটির জবাব যে তরবারি দিয়ে দিতে হবে, মানে কোপ দিয়ে দিতে হবে, হত্যার মাধ্যমে দিতে হবে, সেটি কোথা থেকে, সেটি কিভাবে হলো? মানে আপনার বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনায় আপনি একটি সমীকরণ দাঁড় করিয়েছেন, আপনার নিশ্চয়ই গবেষণা আছে, আপনি যদি আমাকে একটু বলেন যে আপনার ব্যাখ্যাটি কি। ধন্যবাদ। এখানে আপনার আপনার অনুষ্ঠানের আছে সেটা হলো যে কলম আর তরবারির সেটা আপনি বলছেন শিরোনাম। এখানে যেটা হচ্ছে সেটা হলো যে বাংলাদেশে ব্লগারদের উপরে আক্রমণগুলো কিন্তু একটা সংযোগ আছে, হলো যে দল, যে আইডিওলজি এর লোকজন বাংলাদেশে চাপ দিয়ে ব্লগারদেরকে হচ্ছে, তারাই কিন্তু প্যারিসে যে একটা কার্টুন নিউজ পেপার চার্লি হ্যাবডো, সেটাতে ওরা কিন্তু আক্রমণ করেছে। তো এটা এই মূলত যে হয় সে হলো যে আনোয়ার একটা আমেরিকান ইমাম ছিলেন, উনি কিন্তু কখনো হাতেও নেন নাই। হ্যাঁ, ওনার পুরো কাজটাই ছিল এই যে কিভাবে তথাকথিত বিরোধীদের কিভাবে চাপাতি দিয়ে বা তরবারি দিয়ে খতম করতে হবে, এই ইন্টেলেকচুয়াল ফ্রেমওয়ার্কটা এটা কিন্তু এই লোকটির আছে। মূলত এই যে আদর্শটা যে কলমের যখন তরবারি দিতে হবে, এই আদর্শটা মূল প্রবক্তা ছিলেন আরো কয়েকশো বছর আগে, তার নাম হলো মানে মারুফ রসুল। তার মানে হচ্ছে কি যে এটারও আবার একটা ইন্টারনেটেই মানে তাসনিম খলিলের যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে আনোয়ার আল আওলাকির যে তত্ত্বটি সারা পৃথিবীতে এক ধরনের এই মানে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছে, একদলকে বলেছে যে যারা লেখে, যারা ছবি আঁকে, যাদেরটা তোমার পছন্দ হচ্ছে না তাদেরকে সরাসরি শারীরিকভাবে আঘাত করতে পারো, হত্যা করতে পারো, এই তত্ত্বটিও তার মানে লিখেই এক রকমের এবং এই ব্লগোস্ফিয়ারেই ছড়ানো হয়েছে। নিশ্চয়ই, কারণ হচ্ছে যে আমরা কিন্তু যেই সময় বাংলা ব্লগের কথা বলছি সেই সময় কিন্তু বাংলা ব্লগেই মানে সুপ্রতিষ্ঠিতভাবে মানে মৌলবাদীদের বা জঙ্গি গোষ্ঠীর কে প্রণোদনা দেওয়ার জন্য বাংলা ব্লগ প্রতিষ্ঠিত হয়েছে। সোনার বাংলা ব্লগের কথা একদম মানে আমরা শাহবাগে 6 দফার মধ্যে উল্লেখ করা হয়েছে যে সোনার বাংলা ব্লগকে বন্ধ করবার জন্য বা সোনার বাংলা ব্লগের নিয়ন্ত্রণ করবার জন্য, কারণ সেই ব্লগের মধ্য দিয়ে ব্লগারকে হত্যা করা, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া। কারণ একটি বিষয় মনে রাখতে হবে, ব্লগার রাজীব হায়দারের উপরে যখন নৃশংসভাবে তাকে যখন হত্যা করা হয়, তার নামে যে ব্লগটি খোলা হয় তার হত্যাকাণ্ডের পরে তাকে বিতর্কিত করবার জন্য যেটি খোলা হয়, সেটিও কিন্তু আমার দেশ পত্রিকা এবং সোনার বাংলা ব্লগের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে প্রচার করা হয়েছিল। সুতরাং এই যে মুক্ত চিন্তার মানুষদেরকে কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে যারা কাজ করছে বা যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে যারা কথা বলছে, তাদেরকে হত্যা করতে হবে কেবলমাত্র লিখে। ওই যে পিয়াল ভাই একটি কথা বললেন যে যুক্তিতে তো আর হচ্ছে না, তত্ত্ব দিয়ে আর হচ্ছে না, সুতরাং এখন একটি বিষয় বাকি আছে। এবং আরিফ ভাই, পিয়াল ভাই এটা আরো খুব ভালোভাবে বলতে পারবেন যে সামওয়্যার ইন ব্লগে যখন কামরুজ্জামানের ছেলে সরাসরি হত্যার হুমকি দেয়, তারপরে যখন দেলোয়ার হোসেন সাইদির পক্ষে তার বিভিন্ন অনুসারীরা যখন ব্লগে ত্রিভুজ, একজন একটা ত্রিভুজের ব্লগ একটা সময়ে সামওয়্যার ইন ব্লগে এবং আমার ব্লগে খুব বিখ্যাত কুখ্যাত ব্লগ ছিল, যে ত্রিভুজ বলা হতো যে ত্রিভুজ হচ্ছে রাজাকারের বিভিন্ন ধরনের রাজাকার বৃত্তি করবার ব্লগে রাজাকার বৃত্তি করে সে কিংবদন্তি হয়েছে ত্রিভুজ। এবং এই ধরনের ব্লগ নিকগুলো যারা ছিল, আমি সদালাভ ব্লগের কথা বলতে পারি, এটি আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলছি যে সদালাভ ব্লগ খুব মাইল্ডলি তারা মনস্তাত্ত্বিকভাবে এক ধরনের জঙ্গিবাদের ইয়ে করতেন, তারা জঙ্গিবাদকে তারা প্রণোদিত করতেন। সেই ধরনের এই ব্লগগুলো
যেই আন্তর্জাতিক তত্ত্বগুলো রয়েছে, যেমন পিয়াল ভাইরা বা আরিফ ভাইরা যেমন মুক্তিযুদ্ধের তত্ত্বগুলোকে বই থেকে ব্লগে তুলে আনছে, ঠিক তেমনি ভাবে এই ব্লগের ভেতরেই তৈরি হয়েছে একটি গোষ্ঠী যারা হচ্ছে জঙ্গিবাদকে বই থেকে বা বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম থেকে বিভিন্ন ভাষা থেকে তারা অনুবাদ করে হচ্ছে বাংলায় সেটাকে বাংলা ব্লগে ছড়িয়েছে। সুতরাং একই সঙ্গে দর্শনের ভালো এবং খারাপ দিকটা কিন্তু বাংলা ব্লগের মধ্যে প্রতিষ্ঠিত। আহমেদুর রশিদ টুটুল, মানে আপনারা প্রকাশকরা সবসময় বলেন যে বাঙালি পড়ে না, তো বাঙালি ব্লগে পড়ছে, বাঙালি আপনাদের বই এত পড়ছে যে আপনাদেরকে হত্যা করতে চেষ্টা করতে হচ্ছে। আসলে এতক্ষণ যে আলাপটা হচ্ছিল ব্লগের বিকাশ এবং ব্লগ কেন্দ্রিক যে ইতিহাস এবং স্বাধীন মুক্ত বুদ্ধির চর্চার যে ক্ষেত্রটার, এবং আমি সবচেয়ে বেশি আনন্দ বোধ করি এর জন্য বা গর্ববোধ করি এর জন্য যে বাংলাদেশে যখন ব্লগ চর্চা শুরু হয় তারপর ব্লগ থেকে সবচেয়ে বেশি বই বের করা আমি অর্জন করতে। তো আসলে সেটা কি তাহলে আপনার টার্গেট হওয়ার একটা বড় কারণ মনে করেন যে সেই এটা শুধু বড় কারণ না, এটা সম্ভবত একমাত্র কারণ। আহমেদুর রশিদ টুটুল বা দীপন ভাই, জাগৃতির দীপন ভাই, এরা সরাসরি তরুণ লেখকদের লেখা প্রমোট করেছেন। আহমেদুর রশিদ কিন্তু খুব বড় লেখকদের লেখা নিয়ে এসে প্রকাশনা জগতে ঢুকেন, উনি ব্লগের মাধ্যমে এসেছেন। প্রথম যে বছর শুদ্ধস্বর চালু হয় আমার ধারণা শতাধিক বই উনি করেছিলেন, 90টা বই প্রায় ব্লগের বা ব্লগ সংক্রান্ত ছিল। সুতরাং এই যে ব্লগারদেরকে হত্যা করা, ব্লগারদের আক্রমণ করা এবং আহমেদুর রশিদ টুটুল এবং দীপনকে হত্যার চেষ্টা করা, দীপনকে হত্যা করা বা এই ধরনের আরো তরুণ প্রকাশকদের উপর এখন যে চাপ আছে, এটা একই সূত্রে গাথা। কারণ নতুন একটা ছেলে, তরুণ একটা ব্লগার যে কোনো প্রকাশকের কাছে যেতে পারে না, কিন্তু আমরা খুব সহজেই টুটুল ভাইকে রিচ করতে পারছিলাম এবং নট অনলি দ্যাট উনি এই কজটা বিশ্বাস করছেন। আপনি দেখবেন অভিজিৎ হত্যার পরে যতগুলো সাক্ষাৎকার আমাদের এখন দেখি, আমি অভিজিৎ বা দীপন হত্যার পরে বছর পূর্তিতে অনেক বড় বড় বুদ্ধিজীবীকে পাওয়া যায়, বড় লেখকদেরকে পাওয়া যায় যারা বাণী দেন, সাক্ষাৎকার দেন এবং অনেক ধরনের সভা সমিতিতে যাচ্ছেন। ওই সময় আহমেদুর রশিদ টুটুল ছাড়া কাউকে পাওয়া যায় না টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আহমেদুর রশিদ টুটুল বা এই ধরনের অমির রহমান পিয়াল বা আমাদের মতো কিছু লোকজন ছাড়া রাস্তায় দাঁড়ানোর লোক ছিল না। সুতরাং এই প্রকাশকটা কিন্তু ব্লগের বাইরের প্রকাশক না, এ ব্লগের ভিতর থেকে উঠে আসে প্রকাশক। সে নিজে একজন ব্লগার এবং ব্লগের লেখাকে মূলধারায় নিয়ে যাওয়ার প্রকাশক। এদেরকে হত্যা না করলে তো হবে না, এবং এটা তো ব্লগের হত্যার বাইরে না। আহমেদুর রশিদ টুটুল একজন প্রকাশক, প্রফেশনাল প্রকাশক হিসেবে হামলার শিকার নন, তিনি হামলার শিকার ব্লগার প্রকাশক হিসেবে। দীপন, যিনি আমার 4টা বই করেছেন এবং প্রচুর তরুণ ব্লগারদের করছেন, তিনি হামলার শিকার কিন্তু ব্লগারদের বই ছাপানোর জন্য। আহমেদুর রশিদ টুটুল, হ্যাঁ, আরিফ আসলে ঠিকই বলেছে। এখানে যারা আলোচনা করছেন সবাই আমার খুব ঘনিষ্ঠ। তো আমি এটাই মনে করি যে আমাকে এটা আঘাত করা বা দীপনকে হত্যা করা, এটা আমি পার্সোনালি আমার নিজের উপর বা হয়েছে। আমি মনে করি যে এই যে হয়েছিল বা শুরু হয়েছে যে খুব সাহস নিয়ে চিন্তার বইগুলো, নতুন লেখক যারা চর্চা করছে তাদের বইগুলো, যে সাহসটা, উদ্যমটা, এটাকে আসলে সেই উদ্যমটাকে শেষ করে দেওয়াটাই একটা বড় কারণ ছিল। অমির রহমান পিয়াল, আমি আপনার কাছে যেতে চাই যে আপনি যদি একটু বলেন যে আমি প্রথম প্রশ্নটি আপনাকে এরকমই করেছিলাম, আমি নিশ্চিতভাবে জানি যে দেশ ছেড়ে যাওয়ার প্রক্রিয়াটি এবং এরকম একটি পরিস্থিতিতে সেটি আসলে খুবই মানে মর্মন্তুদ, সে কারণেই হয়তো আপনি রিয়্যাক্টও করেছিলেন। কিন্তু আপনি তো জানেন যে এরকম কথাও তো অনেকে বলছেন যে ব্লগাররা দুটো লেখা লিখছেন এবং তারা কি এমন গুরুত্বপূর্ণ হয়ে গেছেন যে তাদের প্রাণ ভয়ে দেশ ত্যাগ করতে হচ্ছে। আসলে কি পরিস্থিতিতে দেশ ছাড়তে হচ্ছে এবং আসলে বাংলাদেশে যিনি এই প্রশ্ন করেছেন তাকে আপনি 9টি লাশ দেখাবেন বছরের মাসের প্রথম এবং শেষে মৃতদেহ পড়ছিল এই রাস্তায়, বইমেলায় মৃতদেহ পড়ছিল, প্রকাশক তার অফিসে খুন হয়ে যাচ্ছিল। যারা এইসব কথা বললেন তাদেরকে আগে যে 9টি হত্যা হয়েছে, 10টি, 11টি, 12টি এবং এখন আমরাও গোনা ছেড়ে দিয়েছি, তাদের মৃতদেহের হিসাবগুলো নিয়ে এসে বলবেন। যারা আমাদের বাইরে গেছেন, আজকে আহমেদুর রশিদ টুটুল বা অমির রহমান পিয়াল বা এরকম আরো অসংখ্য লোকজন যারা বাইরে আছেন এবং এর চেয়েও বেশি সংখ্যক যারা ঘর বাড়ি পালিয়ে বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছেন, ক্যারিয়ার নষ্ট করেছেন, ছাত্রত্ব ধ্বংস করেছেন, পরিবার পরিচয় নিয়ে অসহায় আছেন, বাসা ভাড়া পাওয়া যায় না, তাদেরকে প্রশ্ন করার আগে
আগের যে মৃতদেহগুলো আছে যারা মারা গেছেন তাদের হিসাবটা যেন নিয়ে আসেন। এই ধরনের কথা বলা সহজ। অমির রহমান পিয়াল 6 মাসের মধ্যে উনি বলবেন, কিন্তু 6 মাসের মধ্যে 3 বার বাসা পাল্টাতে হয়েছে। বাসা ভাড়া পাওয়া যায় না। আমাদের অনেক অ্যাক্টিভিস্ট আছেন এখন, কারণ বাড়িওয়ালারা এই নিরাপত্তা দিতে পারেন না এবং তারা দিতে আগ্রহী নন। কেউ তো সে নিরাপত্তা দিচ্ছে না। কথা বলার সময় সবাই বলছেন মানে কি বাংলাদেশে বসে আসলে মানে আপনারা যে লেখালেখি করছিলেন, আপনি বলছিলেন বারবারই যে আপনার ধর্ম নিয়ে কোনো লেখা নেই, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, আপনার মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে তর্ক, সেই তর্ক সেই লেখা চালিয়ে যাওয়ার আসলে কোনো উপায় নেই। না, বাংলাদেশে বসে যেটা হচ্ছে যে আমার তো লেখালেখির জন্য তো আমার একটা লেখালেখিটাই তো সব না, আমার একটা সামাজিক জীবন আছে, ওই জায়গাটাই আসলে বিপন্ন হয়ে যাচ্ছিল। বিশেষ করে আমার বেস করে যেতে পারছিল না। আমি যে বাসা, আমার তো নিজের বাড়ি নেই, তো আমাকে ভাড়া নিয়ে থাকতে হচ্ছিল। এটা আরিফ ভাই একটু আগে বললেন যে আমাকে আসলে 3 মাসে 5টা বাসা চেঞ্জ করতে হয়েছে, 6 মাসে 3টা না, 3 মাসে 5টা। আমাকে 5 দিনের মাথায় বাসার থেকে বের করে দিয়েছে এমন ঘটনা ঘটছে। কারণ হলো যে পুলিশ ওখানে গিয়ে বলতো যে এই লোককে রাখতেছেন, এর যদি তো বেড়ে ফেলবে তখন তো আপনারা আসবেন। সো আমি এই প্রশাসনিক দিক থেকেও কিন্তু একটা ব্যাকফুটে ছিলাম। সরকার আমাকে নিরাপত্তা দিতে বলতেছে পুলিশকে, পুলিশ গিয়ে আবার আমার বাড়িওয়ালাকে বলতেছে একে সরায় দাও। তো এই টাইপের ব্যাপারগুলো আমি একটা তুচ্ছ ঘটনা মাত্র, আমার থেকে আরো খারাপ অবস্থা আরো মানুষ আছে। এটা হচ্ছে যে সবাই হয়তো এতটা ভাগ্যবান না যে আমাকে ইচ্ছার বিরুদ্ধে হলেও আসতে হচ্ছে। কারণ হচ্ছে যে আমি মনে করি একটা পর্যায়ে গিয়ে যে আমার যাদের জন্য আমি এত কিছু মানে আমার এই পরিবারের তো একটা ব্যাকআপ ছিল আমার লেখালেখির জন্য। কিন্তু আমি যদি মানে লেখার প্রক্রিয়া, মানে এই লড়াইটার এখন কি অবস্থা, আমি মারুফ রসুল আপনার কাছেই জানতে চাইবো, বাংলা ব্লগের এখন অবস্থাটা কি? মানে লোকজন লিখছেন, এখনো নতুন ব্লগার আসছেন, মানে কেউ কেন ব্লগার হতে চাইবেন না? ব্লগার কিন্তু মানে এখনো ব্লগের লেখা হচ্ছে, এখনো ব্লগ তৈরি হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যেই বিষয়টি এখন তৈরি হয়েছে সেটি হচ্ছে যে কমিউনিটি ব্লগিং থেকে ব্যক্তিগত ব্লগ তৈরি হচ্ছে এখন বেশি। বেসিক্যালি কিন্তু বাংলাদেশে কমিউনিটি ব্লগিং এর কনসেপ্টটা থাকলেও ব্লগ তো ব্যক্তিগত ডায়েরির মতন একটি বিষয় ছিল। এখন কিন্তু যেমন আরিফ ভাইয়ের নিজস্ব ব্যক্তিগত ব্লগ আছে, পিয়াল ভাইয়ের আর টুটুল ভাইয়ের ব্যক্তিগত ব্লগ আমি দেখেছি, এরকম নিজস্ব ব্যক্তিগত ব্লগ কিন্তু এখন তৈরি হচ্ছে। আর তাছাড়া কমিউনিটি ব্লগিং আমি মুক্তমনার কথা বলতে পারি, সচলায়তন ব্লগের কথা বলতে পারি, সামোয়ারিন ব্লগ যদিও এখনো চলছে, এরকম বেশ কিছু ব্লগ এখনো কিন্তু ব্লগে লিখছেন, এবং সচলায়তনে তো খুবই ভালো ভালো লেখা আসছে। মুক্তমনাতে তো এই যে সাম্প্রতিক যে বিভিন্ন একটা বিরতির পরে আমি আসলেই জানতে চাইবো যে মানে তর্ক, বুদ্ধিবৃত্তিক চর্চা, সেগুলো কি যেমন একটি সময়ের কথা বলছিলেন সেই একই রকম আছে? মানে তাহলে মানে ওশির কাছে মশি পরাজিত হলো কিনা, আমি এই প্রশ্নটি নিয়ে আসবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আরিফ যৌক্তিক, মানে আমি বাংলা ব্লগের অবস্থাটা জানতে চাইছিলাম, মানে যে একই রকম বুদ্ধিবৃত্তিক চর্চা, তর্ক বিতর্ক, ইতিহাস ঘাটাঘাটি চলছে কিনা? না, সেই আগের মতো নেই। এটার দুটো কারণ। একটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে এই যে ড্রব্যাকটা হয়েছে, এটা আপনাকে মানতেই হবে, জীবনের ঝুঁকি নিয়ে আসলে কেউ লেখালেখি করতে এই মুহূর্তে। কারণ যারা লেখালেখি করে সাধারণত ব্লগে যারা আসছিল, এটা জন্ম মানে এক ধরনের প্রজন্ম, মানে বাংলা ব্লগের একেবারে প্রথম প্রজন্মে যেমন আমি, অমির রহমান পিয়াল, এরা আছেন, ঠিক পরে মারুফ রসুল্লাহ 2-3 বছর পরে যোগ দিয়েছে, যারা আমাদের মধ্যে একটা ইন্টারাকশন ছিল। মারুফ রসুলদের পরে যারা আসবে বা এসেছিল তাদের কিন্তু এখন এক ধরনের ঝুঁকির মুখে আছে। তাদের পরিবার শুধু ঝুঁকি না, মানে এরকমও তো ব্যাপারটা হয়ে গেছে যে বাবা মা পর্যন্ত, এমনকি কবিতা লেখেন যারা ব্লগে, তাদেরকে বাবা মা বলছেন যে বাবা ব্লগ লিখিস না। না, নট অনলি দ্যাট, আমি জানি একেবারে অভিভাবক আছেন যারা তার বাচ্চার ইন্টারনেট কানেকশন কেটে ফেলেছে। ও কিন্তু কিছুই লিখতো না, সে একটা নর্মাল ফেসবুকে ছিল, না বাবা তোমার ইন্টারনেটের দরকার নেই। এখানে আমার আত্মীয়র মধ্যে আছে এই ঘটনা। এই যে একটা ভীতি আছে, এই ভীতির একটা জায়গা আছে। এই সমসাময়িককালে একটু খরা যাবেই, কিন্তু ইন দ্য মিন টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে গুছিয়ে ওঠারও একটা ব্যাপার আছে। 2013 সালে হঠাৎ করে শাহবাগ হওয়ার পরে এবং তার পরবর্তীতে আমাদেরকে যে ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এটাকে গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। এটা খুব সহসাই আবার স্বাভাবিক হয়ে যাবে, এটা খুব বেশি দেরি হবে না।
আর আমি যদি তাসনিম খলিল আপনার কাছে যাই, আপনি যদি আমাকে শুনতে পান, মানে আপনাকে দেশ ছাড়তে হয়েছে আরো আগে, মানে 2007-এ 1/11 সরকারের সময়, মানে বাংলাদেশে শুধু মানে এখানে যারা আছেন তারা কোনো না কোনোভাবে সবাই ব্লগে লিখেই গেছেন, কিন্তু বাংলাদেশে আসলে লেখালেখির কারণে দেশ ছাড়তে হওয়া, সেটির প্রথম উদাহরণ আসলে ব্লগাররাই হচ্ছেন না। না, তাসনিম খলিল কিন্তু ব্লগ লেখার কারণে এটা হয়েছে। তিনি সম্ভবত বাংলাদেশের প্রথম ব্লগার যাকে এই নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে, আমার যতটুকু মনে পড়ে। জি, tasnimkhalil.com। আমি আপনারা যদি আমাকে শুনতে না একটু শেয়ার করতে হবে। আরিফ যে বলছেন সেটা ঠিক। আমি আসলে ব্লগার হিসাবে ওনাদেরও চিনি। আমি ইংরেজিতে ব্লগিং করতাম, তো আবার নির্বাসনেও কিন্তু বা আগেই এসেছি। যাই হোক, এটা একটা ছিল লেখালেখির কারণে হয়েছে, এটা কিন্তু আমি না, এটা দাউদ হায়দারকে আমার মুসলিমা নাসরিনকে ছাড়তে। আরেকটা জিনিস করতে চাই আপনাদের আগের সাথে, সেটা হলো যে টুটুল অথবা দুইজনকে কেন হয়েছে, দীপনকে কেন হত্যা হয়েছে, এটা কিন্তু আল কায়দার স্টেটমেন্ট এসেছে। তারা স্পষ্ট সেটা আমরা এখানে টাচ করতে পারিনি ডিসকাশনে, সেটা হলো যে সমকামিতার উপর অভিনয়ের একটা বই এবং এটা ওনারা পাবলিশ করে ওনারা প্রকাশ করেছিলেন। সেটা ছিল মূল কারণ এদেরকে টার্গেট করার। এখানে যেটা আমি পয়েন্ট আউট করতে চাই সেটা হলো যে এই ট্যাবু বিষয়গুলো সমাজের একেবারে জন যারা সমকামী যারা বা সমপ্রেমী যারা, কিংবা সিলেটের অনন্ত বিজয় দাস, তিনি বিজ্ঞান পত্রিকা করতেন, সেটাই বোধহয় তার মৃত্যুর কারণ, মানে তাকে হত্যা করার কারণ। অনন্ত বিজয় যে কেস, এই বিষয়গুলি নিয়ে প্রান্তিক মানুষের অধিকার যারাই লেখালেখি ব্লগে অথবা বইয়ে, আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না আলহাজ মান্নান যেমন, উনি কিন্তু ব্লগার ছিলেন, তাকে এবং তার কলাবরেট দুজনকে কিন্তু নৃশংসভাবে করা হয়েছে এবং ইন্ডিকেশন গুলো হলো যে একই সেল এটা করেছে। টুটুল, দীপন এবং জুলহাস মান্নানের উপর যারা আক্রমণ করেছে সেটা মোটামুটি একই আল কায়দা সেলের কাজ ছিল। আহমেদুর রশিদ টুটুল, আমি আপনার কাছে যেতে চাই। আপনি যদি আমাকে বলেন যে আসলে মানে লেখালেখি করতে, বিশেষ করে ব্লগে লিখতে, বা মানে কোথায় বসে আপনি লিখলেন সেটা তো গুরুত্বপূর্ণ না, আপনার পছন্দের ভাষায় আপনার পছন্দের বিষয়ে আপনি লিখে যাবেন, সেটা তো একটা শক্তি আসলে কলমের। সেটাই এটাই তো আসলে আমরা যে সভ্যতা যে অতিক্রম করলাম, এখন যে সময়টাতে আমরা দাঁড়ালাম পৃথিবীর সাথে তাল মিলিয়ে, তো আমি যদি আমার এই করার অধিকার স্বাধীনতা আমি ভোগ করতে না পারি, বা তাহলে আমাদের অবস্থায় চিহ্নিত সেটা তো অনেক চলে যায়। তো এই সময়ে দাঁড়িয়ে যারা ব্লগিং করত, যারা ইন্টারনেট কেন্দ্রিক লেখালেখি করত, বা যারা আরো অনেক যারা চিন্তা করত অ্যাক্টিভিস্ট যারা, তারা তো সেই পেছনে চায় না। তো সেই জায়গাটা শক্তিটা হলো যে আমি লিখ এবং আমি সেই লেখাটা প্রকাশ, আমার জন্য রাষ্ট্র অধিকারটা আমাকে আমাকে ভোগ করার সুযোগ নিরাপত্তা দেবে, এবং কারো যদি আমার বলতে হয় অবশ্যই লেখার মাধ্যমেই বলতে। অসংখ্য ধন্যবাদ আহমেদুর রশিদ টুটুল আপনাকে। অমির রহমান পিয়াল, আপনার কাছে শেষ মন্তব্য জানতে চাই, মানে আসলে কি তরবারি পরাজিত করতে পারে কলমকে? না, পারবে না। যেটা হয়েছে আমরা কিন্তু অলরেডি বিজয়টা পেয়েছি। যুদ্ধাপরাধের যে বিচারের দাবিতে আমাদের ব্লগিংটা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য, ইতিহাসকে শুদ্ধ করার জন্য, সেটাতে কিন্তু আমরা সফল হয়েছি।
এই যে এতগুলো যুদ্ধাপরাধীদের ফাঁসি হলো, এটা কিন্তু আমাদের একটা বিজয়। এবং এই জায়গাটা থেকেই এই বিপন্নতা থেকেই কিন্তু তারা আমাদের উপর আঘাতগুলো করেছে শারীরিক ভাবে, কারণ তাদের সেই কলমের জোরটা ছিল না আমাদেরকে এটা রোখার, এই জোয়ার রোখার। এই হিসাবে আমরা কিন্তু বিজয়ী। মারুফ রসুল, ব্লগে, বাংলা ব্লগে আপনারা যেসব ব্লগে লেখালেখি করতেন সেখানে আরিফ জেফতিক বলছেন যে খুব স্বাভাবিকভাবেই একটা ভাটার টান, কিন্তু অন্য যে ব্লগগুলোর কথা আপনারা গণজাগরণ মঞ্চ থেকে বলেছিলেন বন্ধ করবার কথা, যে ব্লগের কথা তাসনিম খলিল বললেন যে যেখানে আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদের প্রসার ঘটছিল সেসব লেখা, সেসব কন্টেন্ট এনে বাংলা ভাষায় প্রচার করা হচ্ছিল, সেই ব্লগগুলোর কি অবস্থা? এখানে হচ্ছে কি এর পিছনে কিন্তু একটা অর্থনৈতিক বিষয় আছে। যেমন ধরা যাক যে ফেসবুকের একটা পেজ ইচ্ছে করলেই বাংলাদেশ থেকে মানে খুব চাইলেই বন্ধ করে দেওয়া যাবে না। যেমন বাঁশের কেল্লা পেজ, গণজাগরণ মঞ্চ থেকে আমরা বারবার বলেছি বাঁশের কেল্লা পেজ বন্ধ করতে, বাঁশের কেল্লা পেজ বন্ধের উদ্যোগও নেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে বাঁশের কেল্লা পেজের পেছনে এই এত পরিমাণ অর্থলগ্নি করা আছে যে এটা ফেসবুক ইচ্ছে করলে ও তো তার অর্থ উপার্জনটা বন্ধ করবে না। সুতরাং এইখানে কয়েকটি বিষয় আছে যে কিছু কিছু ব্লগ, তবে হ্যাঁ মানে যে মৌলবাদীর ঘটনার যে ব্লগগুলো ছিল বা যে ব্লগগুলো বিভিন্ন সময় উস্কে দিচ্ছিল জঙ্গিবাদকে, সেই ব্লগগুলো সামাজিকভাবে কিন্তু অনেক মানুষ বয়কট করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এবং আরিফ ভাই যে জায়গাতে বলছিলেন যে এখন শাহবাগের আন্দোলনের পর যেটি দেখা গেছে যে মানুষ ব্লগের বিষয়ে এক ধরনের মানুষের মধ্যে নানান ধরনের মতামত তৈরি হয়েছে, এটিরও একটি পজিটিভ দিক আমি মনে করি আছে। সেটি হচ্ছে এখন যারা ব্লগে লিখবেন তারা কিন্তু জেনে শুনে লিখবেন। ধরা যাক 2008 সালে আমি যখন ব্লগে লেখা শুরু করি, আমি আরিফ ভাইয়ের একটা লেখা পড়ে, পিয়াল ভাইয়ের একটা লেখা পড়ে হুট করে ব্লগে লেখা শুরু করেছি, আমার কাছে বিষয়টা পরিষ্কার ছিল না, কিন্তু লিখতে লিখতে তারপর ব্যাপারটা পরিষ্কার হচ্ছে। কিন্তু আজকে যেই তরুণ ব্লগে লেখা শুরু করবে সে জেনে বুঝে ব্লগে লিখবে যে তাকে কি লিখতে হবে, কেন লিখতে হবে, লড়াইটা কি। এবং আজকের তরুণ অবশ্যম্ভাবীভাবেই একটি ইতিহাসকে কাঁধে নিয়ে কিন্তু সে একটা দায়িত্ব কাঁধে নিয়ে কিন্তু সে ব্লগে লিখতে শুরু করবে। সুতরাং তার পক্ষে খুব সহজ যে কোনো ধরনের বিপন্নতাকে তার লেখার মধ্য দিয়ে কৃষ্ণচূড়ায় পাল্টে দেবার। কিন্তু এই লড়াইটা জারি রাখবে কে? মানে এই যে যদি আপনারা যেই শিবিরের বলে বলছেন সেই শিবিরের লোকে যদি যথেষ্ট উপস্থিতি না থাকে আর আরেকদিকে অর্থনৈতিক কারণ থাকে, তাহলে তাদের সঙ্গে লড়াইটা সমতার ভিত্তিতে হওয়া সমস্যা নেই। কারণ মুক্তিযুদ্ধ যদি 303 রাইফেল দিয়ে করা যেতে পারে, এর তুলনায় তো কিবোর্ড দিয়ে লেখালেখি তো খুবই সহজ এবং তুচ্ছ ব্যাপার, এবং কোনো অবস্থাতে কিন্তু এই লেখালেখি থেমে নেই। আমি যেটা বলছি যে সাময়িক যে ভীতির কারণে আমাদের যারা উপরের সারিতে লিখতেন বা একটু বেশি জনপ্রিয় পরিচিত মুখ আমরা যারা ছিলাম, আমাদের অনেক ধরনের হেনস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমাদের ব্লগগুলো বন্ধ করা হয়েছে, সচলায়তন বন্ধ হয়েছে, মুক্তমনা বন্ধ হয়েছে, রিসেন্টলি স্টেশন বন্ধ করেছে সরকার করেছে, এটা কিন্তু মৌলবাদীরা না। তো এই ধরনের কারণে একটা ড্রব্যাক আছে, কিন্তু এরা সকলেই কিন্তু এখন ফেসবুকে, বিশেষ করে ফেসবুক যেহেতু বড় প্ল্যাটফর্ম, সরকার চাইলেই বন্ধ করতে পারে না, সবাই আসলে ফেসবুকে আশ্রয় নিয়েছে, লেখালেখি চলছে। যেহেতু গোটা ব্যাপারটা যেহেতু অনেকগুলো ফাঁসি হয়েছে, এই পিয়াল ভাই যে কথাটা বলছিলেন, এক ধরনের বিজয়ী ভাবটাও তো আছে, এই জন্য আসলে ঠিক ওই চ্যালেঞ্জটা এই মুহূর্তে নেই। যখনই চ্যালেঞ্জ আসবে সামনে তখন এই ধারাবাহিকতাটা আরো বেশি শক্তিশালী হবে। অসংখ্য ধন্যবাদ আরিফ জেফতিক, ধন্যবাদ মারুফ রসুল, ধন্যবাদ তাসনিম খলিল, ধন্যবাদ আহমেদুর রশিদ টুটুল, ধন্যবাদ অমি রহমান পিয়াল, ধন্যবাদ দর্শক আপনাদেরও। আপনারা জানেন আমরা প্রতিদিন রাজকাহন শেষ করি একটি সাফল্যের গল্প দিয়ে, কোনো এক জনপদের মানুষের বাধা পেরোনোর গল্প দিয়ে। আমদানি করা ড্রোন নিয়ে যখন সারা দেশে আলোচনা, তখন দেশেই ড্রোন তৈরি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এই ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নয়, কৃষিকাজে ব্যবহার হবে তাদের এই আবিষ্কার। চলুন দেখে আসি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই কৃতিত্বের খবর। কাজী মাহমুদ আক্তার শুভ খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী। তার তৈরি ড্রোনটির ওজন মাত্র 5 কেজি। 3 লিটার পানি মিশ্রিত কীটনাশক নিয়ে ঘন্টায় সেটি উড়ে যেতে পারে 36 থেকে 38 কিলোমিটার গতিতে 300 ফুট উপরে আকাশে। 30 থেকে 35 মিনিট একটানা উঠতে পারে এই ড্রোন। উড়ন্ত অবস্থায় শুধুমাত্র কীটনাশক স্প্রে নয়, ফসলের নানা রকম পর্যবেক্ষণে ব্যবহার হতে পারে ড্রোনে সংযুক্ত অত্যাধুনিক ক্যামেরা। আমরা একটা প্রবলেম বের করলাম যে তারা যে কীটনাশক ছিটায় এবং তারা সেটা খুব ম্যানুয়ালি করে, মানে হাত দিয়ে করে, এটা তারা খুবই অনিরাপদভাবে করে, কারণ এটা বিষ তারা হাতে লাগে, মুখের ভিতরে যায়, নাক দিয়ে ভিতরে চলে যায় এবং এর থেকে তাদের বিভিন্ন ধরনের ডিজিজ
দেখা দেয়। সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে অন্তত এই সেক্টরটা যদি আমরা একটা সলিউশন দিতে পারি, সেটাতে আমরা কাজ শুরু করলাম। 2015-16 অর্থ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি প্রকল্পের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের জন্য 4 লাখ টাকা বরাদ্দ দেয়। সেখান থেকেই 2 লাখ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই ড্রোন। আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে পেটেন্ট করার, তো যদি কোনো ভালো এন্টারপ্রেনার এখানে এই সেক্টরে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তো টেকনোলজি ট্রান্সফার করতে পারি যাতে এটা কমার্শিয়ালি তৈরি করা যায়। ড্রোন থেকে জমিতে কীটনাশক স্প্রে করার সময় পরিবেশে ক্ষতির বিষয়টি নিয়ন্ত্রণের কথা বলছেন কৃষিবিদরা। কিন্তু এটা কতখানি মানে কৃষকদের মঙ্গল বা আমাদের দেশের বা আমাদের পরিবেশের কতখানি মঙ্গল বয়ে আনবে, এটার জন্য ফার্দার গবেষণার প্রয়োজন এবং পরিবেশবিদদের কাছে মতামত নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। শুধুমাত্র কৃষিকাজের জন্য ড্রোন তৈরি নয়, দেশের নিরাপত্তার জন্যও ড্রোন তৈরি করতে চান তরুণ এই উদ্ভাবক। এবং শুধু এগ্রিকালচার সেক্টর না, আমরা আস্তে আস্তে পুলিশের যদি কোনো ডিমান্ড থাকে, আমাদের র্যাব অথবা ডিফেন্স ফোর্সের যে ডিমান্ডগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা, যদি আমাদের পক্ষে সম্ভব হয়, সুযোগ সুবিধা আমরা পাই পর্যাপ্ত, তাহলে আমরা তাদের বিভিন্ন সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে নেব আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টায়।